বাংলাদেশে যেটা চলছে সেটা হচ্ছে একমাত্র বলা যেতে পারে নৈরাজ্যের শেষ ধাপ। যে যত ভারত বিরোধিতা করবে সে সেখানকার আর কি তত ভোটের আগে তার পয়েন্ট বাড়াতে চাইছে। কিন্তু একজনকে মারা হচ্ছে সেটা নয়, সেটাকে তাকে একটা মানুষকে আত্মমরা করে এটা উল্লাস করা হচ্ছে, এটা জান্তব উল্লাস। এটা খুব প্ল্যান করে হচ্ছে, এর মধ্যে কোনো বিষয় নেই। এবং এটা এরকম বিষয়ও নেই যে ইউনুস সেটা, মোহাম্মদ ইউনুস সেটা জানেন না, উনি সবটাই জানেন। চেষ্টা করছে যে আইএসআইয়ের যেটা প্ল্যান সেটা হচ্ছে এই বাংলাদেশটাকে যদি এরকম ভোলাটাইল করে রাখা যায় তাহলে ভারতের যাদের তাদের লক্ষ্যটা হচ্ছে ভারতের নর্থ ইস্ট। বাংলাদেশের প্রশাসন ব্যর্থ নয়, বাংলাদেশে তুমি যদি করো, বাংলাদেশে করানো হচ্ছে তো মানে সেটা জানো তো আর সম্ভব নয়। কেন? কারণ এখন ডিজিটাল মাধ্যম এতটা শক্তিশালী হয়ে গেছে, কোনো খবরই চাপা থাকে না। আলটিমেট ধরো পলিটিক্স অল অ্যাবাউট কি? পলিটিক্স অল অ্যাবাউট হচ্ছে ন্যারেটিভের লড়াই। ভোটে যেন জামাতকে জায়গা করে দেওয়া যায় এবং পেছন থেকে পুরোটা পরিচালনা করবে আইএসআই, এবং সেটা ভারতকে তারা ডিস্টার্ব রাখতে চায় না। সারা পৃথিবীর মধ্যে বাংলা ভাষা দুটি দেশে ব্যবহার করা হয়, একটি পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যতে, এবং অপরটি তারই প্রতিবেশী দেশ বাংলাদেশে। এই সুমধুর বাংলা ভাষা নিয়ে সংবাদ মাধ্যমে দুটি দেশেই পেপার বেরো হয় এবং বিভিন্ন যে চ্যানেলগুলি রয়েছে সেই চ্যানেলেও ব্যবহার করা হয় এই মিষ্টি ভাষা বাংলাকে। কিন্তু সেই বাংলাদেশের যে বর্তমান করুণ অবস্থা রয়েছেন, প্রথম আলোর যেভাবে তাদের যে অফিস ভাঙা হলো, আগুন ধরিয়ে দেওয়া হলো, শেখ মুজিবের যে বাড়ি সেই বাড়িতে আক্রমণ করা হলো, বাংলাদেশে ভারতবর্ষের যে দূতাবাস রয়েছে সেখানে ইট পাথর যেভাবে ছোড়া হলো, সব কিছু কোথাও গিয়ে সংবাদ মাধ্যমে যেমন চতুর্থ স্তম্ভকে প্রশ্নের মুখে কাঠগড়ায় দাঁড় করেছে, তেমনি পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং চিন্তার ভাঁজ ফেলেছে। এই মুহূর্তে যিনি রয়েছেন তাকে দেখলে কিংবা তার নাম শুনলে অনেকেই বেশ পরিচিত রয়েছেন, অরূপ কালিদা রয়েছেন আমাদের সাথে। আমি দাদা বলেই আপনাকে সম্বোধন করছি। বাংলা হান্টে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রথমে। তোমাদেরও অসংখ্য ধন্যবাদ, বাংলা হান্টের দর্শকদেরও। কারণ বাংলাদেশে যেটা চলছে সেটা হচ্ছে একমাত্র বলা যেতে পারে নৈরাজ্যের শেষ ধাপ। আমরা গত কালে যেটা দেখলাম যে একজনের মৃত্যুকে কেন্দ্র করে তারপর সংবাদপত্রের অফিস পুড়িয়ে দেওয়া হলো এবং একটা যুবককে, একজন হিন্দু যুবককে মেরে গণপিটুনি দিয়ে জ্যান্ত ঝুলিয়ে দেওয়া হলো। সেটা ভাবাই যায় না সভ্য সমাজে। এটা সত্যি আমি কোনোদিন আগে এরকমভাবে দেখিনি। এবং শুধুমাত্র যে একজনকে মারা হচ্ছে সেটা নয়, সেটাকে তাকে একটা মানুষকে আত্মমরা করে এটা উল্লাস করা হচ্ছে, এটা জান্তব উল্লাস। আর অন্যদিকে প্রথম আলো, ডেইলি স্টার বা অন্যান্য সংবাদপত্রের অফিসে সাংবাদিকদের ঘেরাও করে রাখা হচ্ছে দীর্ঘ সময়, সেটা জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সাংবাদিকদের মারা হচ্ছে, সাংবাদিককে মেরে পর্যন্ত ফেলা হয়েছে। কেন? এর পেছনে আমাদের যদি বুঝতে হয় কেন। কারণ বাংলাদেশে ভোট হচ্ছে ফেব্রুয়ারি মাসে। এখন যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, অলরেডি সেখানে ভোটের নির্ঘণ্ট পেরিয়ে গেছে। এই যে হাসমাত, যিনি হাদি, ওসমান হাদি, যিনি ওখানে ঢাকায় প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঠিক ছিল, আমরা দেখেছিলাম ওনার খ্যাতি বা যাই হোক যেটাই উনি পান সেটা হচ্ছে ভারত বিরোধিতার জন্য, অন্ধ ভারত বিরোধিতা। বাংলাদেশে এখন এমন এসে দাঁড়িয়েছে যে যত ভারত বিরোধিতা করবে সে সেখানকার আর কি তত ভোটের আগে তার পয়েন্ট বাড়াতে চাইছে। কিন্তু বাংলাদেশ আপাতত যেটা দেখা যাচ্ছে সম্পূর্ণভাবে আইএসআইয়ের ঘাঁটি হয়ে গেছে এবং এই আইএসআই ভারতকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। বিভিন্ন পলিটিক্যাল ফোর্সকে সামনে রেখে তারা চেষ্টা করছে যাতে জামাতকে সেখানে সরকারে আনা যায় বা প্রতিষ্ঠা করা যায়, বা সরকারের যে সমস্ত বড় বড় আর কি প্রতিষ্ঠান আছে, পদ আছে, সেখানে যাতে জামাতের লোকদের বসানো যায়। আমরা ইতিমধ্যেই দেখেছি বাংলাদেশে প্রচুর যারা টেররিস্ট আউটফিট আছে তারা সেখানে এসে আবার তাদের কাজ শুরু করেছে। তোমার হয়তো মনে আছে যে যখন এর আগে শেখ হাসিনার চলে যাওয়ার পর বাংলাদেশে আনরেস্ট হয়, সমস্ত কারাগার ভেঙে দেওয়া হয়েছিল এবং সেখান থেকে যারা টেররিস্ট, সেই টেররিস্টরা সব পালিয়ে যায়। তো সেই জায়গায় বাংলাদেশে প্রচুর যারা টেররিস্ট আবার ক্যাম্প হয়েছে। এরা যেটা চেষ্টা করছে যে আইএসআইয়ের যেটা প্ল্যান সেটা হচ্ছে এই বাংলাদেশটাকে যদি এরকম ভোলাটাইল করে রাখা যায় তাহলে ভারতের যাদের তাদের লক্ষ্যটা হচ্ছে ভারতের নর্থ ইস্ট। তুমি দেখবে এই যে মারা গেল হাদি,
সে যেটা পোস্ট করেছিল কয়েকদিন আগে, তারপরে সে যে গুলি লাগে তার, সেখানে বলা হচ্ছে যে ছাত্র লীগ, যেটা আওয়ামী লীগের ছাত্র ফ্রন্ট, তাদেরই দুজন গুলি করেছে বলে তারা দাবি করছে, পুলিশ যদি এখনও ধরতে পারেনি। তো সেও কিন্তু এই গ্রেটার বাংলাদেশের একটা ম্যাপ সামনে দিয়েছিল, তারপরেই সে গুলিবিদ্ধ হয়। এর আগেও বাংলাদেশের বিভিন্ন আমরা দেখবে ওখানে নেতারা, তারা কিন্তু বারবার করে যেটা বলেছে সেটা হচ্ছে তারা চিকেন নেকটাকে দখল করে নেবে। ফলে এটা একটা এরকম ভাবার কোনো কারণ নেই, কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা সংঘবদ্ধ ঘটনা। অরূপদা, একটা প্রশ্ন আমি করতে চাইছি। দীর্ঘদিন ধরে আপনি সংবাদ মাধ্যমের সাথে যুক্ত ছিলেন এবং একেবারে বাংলাদেশের ভেতরের যে আভ্যন্তরীণ জিনিস সেটাও আপনি খবরের কাগজে বা রিসার্চ করতে গিয়ে বারবার পেয়েছেন। সেখানে দাঁড়িয়ে নেপালের যে পরিস্থিতি দেখলাম, জেনজি আন্দোলন, সেখানে পরে কিন্তু নেপাল এখন ঠান্ডা, সেখানকার প্রশাসন হাতের মধ্যে নিয়ে নিয়েছে পরিস্থিতি। কিন্তু বাংলাদেশের যে অবস্থা রয়েছে সেখানে বাংলাদেশের প্রশাসন কেন ব্যর্থ? বাংলাদেশের প্রশাসন ব্যর্থ নয়, বাংলাদেশে তুমি যদি করো, বাংলাদেশে করানো হচ্ছে, এরকম ভাবার কোনো কারণ নেই যে এটা ইউনূস জানেন না, উনি এটা করাচ্ছেন। তোমার যদি মনে থাকে যে ইউনূস যখন চীনে গিয়েছিলেন এবং তারপরে এসে বলেছিলেন যে আর কি নর্থ ইস্ট যে কোনো সময় বাংলাদেশের আর কি হাতের কবজায় আছে, এরকম ভাবার কোনো কারণ নেই যে ইউনূসকে দেখো তখন যেটা করা হয়েছিল, করা হয়েছিল, তার পেছনেও বিদেশি শক্তির হাত ছিল, তার ফলেই ইউনূসকে বসানো হয়েছিল। এরকম না যে ইউনূস চাইছেন না অথচ হচ্ছে, এরকম ভাবার কোনো কারণ নেই। ওরা চাইছে, আবার বললাম, পাকিস্তান এখন বাংলাদেশের সেনাবাহিনীর কর্তারা তারা পাকিস্তানে যাচ্ছে, সেখানে ট্রেনিং নিচ্ছে, সেখান থেকে পাকিস্তানের সেনাবাহিনীর কর্তারা বাংলাদেশে আসছে, তো সেখানে ফলে এরা মিলেমিশে সেই ট্রেনিংগুলো দিচ্ছে এরকম। এবং তারপরে ভারত বিরোধিতাটা এমন জায়গায় চলে গেছে, ভারতীয় দূতাবাসকে গিয়ে প্রোটেস্ট হচ্ছে। কালকে চট্টগ্রামে ভারতীয় যে দূতাবাসের যিনি অফিসার, তার বাড়িতে পর্যন্ত চলে গেছে। ফলে এটা খুব সংঘবদ্ধভাবে হচ্ছে। এবং এই যে আজকে যে শুধুমাত্র সংবাদপত্র অফিসে হয়েছে তাই তো নয়, ছায়ানট, যেটা ওখানে অন্যতম সংস্কৃতির পীঠস্থান আজকে দীর্ঘদিন ধরে, তুমি সেটাকে পর্যন্ত ভাঙচুর করে সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয়েছে। কেন? তারা চাইছে না, কারণ তাদের কাছে হচ্ছে সঙ্গীত বা এটা হচ্ছে হারাম, কারণ এটা আর কি সভ্য সমাজে তাদের কাছে সেটা গান বাজনা করা যায় না। এর আগে আমরা দেখেছিলাম সেখানে রবীন্দ্রনাথদের স্মৃতি বিজড়িত বাড়িতে সেখানে ভাঙচুর হয়েছে, হ্যাঁ, ইন্দিরা গান্ধীর মিউজিয়ামে হয়েছে। একের পর এক তুমি দেখবে এটা খুব প্ল্যান করে হচ্ছে, এর মধ্যে কোনো বিষয় নেই। এবং এটা এরকম বিষয়ও নেই যে ইউনূস সেটা, মোহাম্মদ ইউনূস সেটা জানেন না, উনি সবটাই জানেন। এবং একটা প্রশ্ন করতে চাইছি, সেটা হলো আপনি যখন সাংবাদিকতা শুরু করেছিলেন তখনের এই সাংবাদিকদের যে দায়িত্ব, প্রতিটা সাংবাদিক মানে জনতার কণ্ঠ, আর প্রতিটা সাংবাদিকের এবং সংবাদ মাধ্যম যে চ্যানেল রয়েছে তার একটা দায়িত্ব রয়েছে, সমাজের প্রতি দায়িত্ব রয়েছে, সেটা কি কোথাও কি ভঙ্গুর অবস্থা রয়েছে? মানে পশ্চিমবঙ্গের কথা বলছি। আপনি ঠিকই, দেখো আমি আজকে সাংবাদিকতা, আমার বয়স প্রায় 30 বছর হয়ে গেল। আমি বাংলাদেশেও বহুবার গেছি, বাংলাদেশে আমার এখনও অনেক বন্ধুবান্ধব আছে। আমি যাদেরই ধরো ফোন করছি, কেউ আর কি কোনো কমেন্ট কোড করবো বা তারটা দেখাবো বললে সমস্ত গুটিয়ে যাচ্ছে, বলছে না তাহলে নয় জেলে যেতে হবে, নয় মেরে দিতে হবে। যারা এখনও ওখানে উদার মনা আছেন, যারা চান, সবাই তো এরকম হয়ে যায়নি, জেহাদি হয়ে যায়নি, অনেক উদার মানা আছেন, তারা কিন্তু ভয় পাচ্ছেন। হ্যাঁ, সেটা ঠিক। আমরা হয়তো ভাবছি যে পাশের ঘরে আগুন লেগেছে, আমাদের তো কিছু হয়নি, আমরা সেফ আছি, একেবারেই সেফ নেই। তোমার যদি মনে থাকে, ধরো আমি কিছুদিন না কয়েকদিন আগের ঘটনা তোমাদের যদি স্মরণ করাই, তুমি দেখবে মুর্শিদাবাদে এই ওয়াকফ আন্দোলনের পর জেরে যেটা হয়েছিল, যে দুজনকে চন্দন দাস এবং হরগোবিন্দ দাসকে সেখানে মারা হয়, সেখানে দাঁড়িয়ে। তাই আর কি মৌলবাদ সেখানেও যেমন ক্ষতিকারক, আমাদের এখানেও যদি সেই ফ্যানাটিজম হয় সেটাও ক্ষতিকারক। এবং এখানে আমরা সবসময় বলি বাংলা আমাদের প্রগতিশীল রাজ্য, বাংলা সবসময় আমরা প্রতিবাদ করি, কিন্তু কোথায় সেই প্রতিবাদ? যে বুদ্ধিজীবীরা সেখানে দাঁড়িয়ে এখনও পর্যন্ত আমি দেখি, সংবাদ মাধ্যমেরও কি ব্যর্থতা রয়েছে এতে? সংবাদ মাধ্যমের ব্যর্থতা আমি দেখো এখনও তো হয়েছে, আরও বেশি করে বলা উচিত। হ্যাঁ, আমি দেখছি সমাজ মাধ্যমে লেখা হচ্ছে, এবার দেখাচ্ছে নিশ্চয়ই সংবাদ মাধ্যম লিখবে। হ্যাঁ, কিছুটা তো আমার মনে হয় যেভাবে আরও সরব হওয়া উচিত ছিল। কারণ বাংলাদেশের বললাম যে একজন সাংবাদিক, ধরো কারা হচ্ছে, যে সমস্ত সাংবাদিককে প্রথম আলো বা ডেইলি স্টারে বন্ধ করে রাখা হয়েছিল, আগুন দিয়ে দেওয়া হয়েছিল, কারা? তারা তো রিপোর্টার, তারা তো সাব এডিটার, তারা তো মালিক নয় কেউ, তারা ওখানে কাজ করতে গেছিলো, তাদের ঘিরে ধরে তাণ্ডব হয়েছে। তো সেখানে আমরা যদি এই যে সংবাদ মাধ্যম আক্রমণ হয়েছে সেটাকে যদি আমরা তার প্রতিবাদ না করি, আমরা আজকের দিনে দাঁড়িয়ে
তার আমি আমাদের যে যার জায়গা থেকে দাঁড়িয়ে সেখানে যদি আমরা না লিখি, দেখো সংবাদ মাধ্যম ওরা ইচ্ছা করে সেটা করছে। এই ডেইলি স্টার বা প্রথম আলো এরা যদি তুমি যদি আর কি ওই হাসিনার সময় দেখো, এরা কিন্তু তখনও প্রতিবাদ করেছিল যে হাসিনা যেরকমভাবে আর কি হাসিনার সময় যেরকমভাবে দুর্নীতি হচ্ছিল সেটার কথা বলছিল। আবার যেভাবে ক্ষমতা দখলের পর যেভাবে পুরো জিনিসটা পাল্টে গেল, যেভাবে মব লিঞ্চিং শুরু হলো এবং একটা উগ্র জাতীয়তাবাদ তুলে ধরা হলো, কিছু ছেলে যারা হঠাৎ করে উদয় হলো, যারা নিয়ে চলে এলো হচ্ছে অর্থনীতিবিদকে, ইউনুসকে, তাকে দেশের সর্বোচ্চ পদ দেওয়া হলো। ফলে পুরো জিনিসটা একটা প্ল্যান করে করা হচ্ছে। সেখানে এবার যেই প্ল্যানটা হচ্ছে যে ফেব্রুয়ারিতে যে ভোট, সেই ভোটে যেন জামাতকে জায়গা করে দেওয়া যায় এবং পেছন থেকে পুরোটা পরিচালনা করবে আইএসআই, এবং সেটা ভারতকে তারা ডিস্টার্ব রাখতে চায়। না হলে এটা বহুদিন ধরে তাদের একটা, দেখো পাকিস্তান আমরা দেখেছি ভারতে যেটা করে সেটা হচ্ছে প্রক্সি ওয়ার, সেটা কাশ্মীরে হোক বা অন্য জায়গায় হোক। কিছুদিন আগে তুমি দেখলে যে দিল্লিতে বিশাল পরিমাণ এক্সপ্লোসিভ ধরা পড়লো, যে কিভাবে ওদের প্ল্যান ছিল কোন জায়গায় নিয়ে যায়। ফলে পাকিস্তান সবসময় একটা প্রক্সি ওয়ারের মধ্যে দিয়ে যেতে চাইছে, একদিকে যেমন যুদ্ধ করছে আরেকদিকে প্রক্সি ওয়ার করছে। সেখানে আজকে বাংলাদেশকে দিয়েও একই, তারা ওই চাইছে যে একটা ঘাঁটি তৈরি করতে, যাতে ভারতের ওপর তারা ভারতকে ডিস্টার্ব করতে পারে। এটাই উপলক্ষ। যে ঘটনা আমরা দেখলাম, প্রথম সারির সংবাদপত্র রয়েছে প্রথম আলো, ডেইলি স্টার, তারা আক্রান্ত হচ্ছে। তো তার সাথে কি পশ্চিমবঙ্গের কিছু আপনি মিল খুঁজে পাচ্ছেন? পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ যেভাবে এখনও দেখা যাচ্ছে বেশ কিছু সাংবাদিক আক্রান্ত হচ্ছে, সরকারের পক্ষপাতিত্ব না করলে, সরকারের বিপক্ষে কিছু বলতে গেলেই তাদেরকে কেস ঠুকে দেওয়া হচ্ছে। এই যে সব কিছু আমরা দেখছি, ভোটের আগে 26শে ইলেকশনও রয়েছে, আমাদের বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে পশ্চিমবঙ্গের সাংবাদিকদের ওপরও বিভিন্নভাবে সরকারের তরফ থেকে বিভিন্নভাবে অ্যাকশন নেওয়া হচ্ছে। সেই অ্যাকশন কি কোথাও কি বাংলাদেশের পথে এগোচ্ছে পশ্চিমবঙ্গ? না, দেখো দুটোর অতটা, বাংলাদেশ আজকে যে জায়গায় গেছে পশ্চিমবঙ্গ তো এখনও সেই জায়গায় যায়নি। বা হ্যাঁ, কিন্তু এইটা ধরো পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আছে যে অনেক সময় বিশেষ করে যারা ডিজিটাল মিডিয়ায় আছে, কিন্তু অনেক সময় প্রিন্ট মিডিয়াতেও হচ্ছে যে হ্যাঁ, ডাকলে তাদের ডাকা হচ্ছে, কেস দিয়ে দেওয়া হচ্ছে। দেখো তুমি যদি গণতন্ত্রে সংবাদ মাধ্যমকে বা চুপ করিয়ে দাও, তাহলে কিন্তু শাসক হয়তো ভাবে যে দেখো আমাদের যে সমস্ত কাজ কর্ম যেগুলো আমরা ঢাকতে চাই সেগুলো ঢেকে যাবে। কিন্তু বর্তমানে সেটা জানো তো আর সম্ভব নয়। কেন? কারণ এখন ডিজিটাল মাধ্যম এতটা শক্তিশালী হয়ে গেছে, কোনো খবরই চাপা থাকে না। আলটিমেট ধরো পলিটিক্স অল অ্যাবাউট কি? পলিটিক্স অল অ্যাবাউট হচ্ছে ন্যারেটিভের লড়াই। তুমি কি ন্যারেটিভ তৈরি করে দেবে? এখন শুধুমাত্রই একটা ভিজুয়াল, অডিও ভিজুয়াল বা একটা কাগজ, তার বাইরেও এই সোশ্যাল মিডিয়া প্রচুর ন্যারেটিভ তৈরি করে দিচ্ছে। আজকে লোকে অনেক বেশি দেখবে ইউটিউব দেখছে, আজকে লোকে ফেসবুক দেখছে। এবং যেটা আমি ধরো আজকে দীর্ঘদিন সংবাদপত্রে ছিলাম, আমি সম্পাদক ছিলাম। এখন তোমার কাগজ পড়া সার্কুলেশন প্রচুর হারে হু হু করে কমছে। লোকে আর কাগজের অত পড়ছে না, লোকে এখন অল্টারনেটিভ নিউজ খুঁজছে। বললাম যে ইউটিউব থেকে দেখে নিচ্ছে, লোকে স্ক্রল করতে করতে বেরিয়ে যাচ্ছে, অ্যাপে হ্যাঁ স্ক্রল করতে করতে বেরিয়ে যাচ্ছে, মোবাইলে খবর দেখছে। এখন আর কে টিভি চালিয়ে সারাক্ষণ খবর দেখে? খুব সময় কমে গেছে লোকের। তাই শাসক সব সময় ভাবে যে এইভাবে করা যায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না আলটিমেট। বরঞ্চ আমার যেটা মনে হয় যে ধরো তুমি যারা ধর সেখানকারই শাসকও, তারা তার পক্ষে ন্যারেটিভ তৈরি করুক। দেখো এখানে তো ডিজিটাল যোদ্ধা আছে, তারা তার পক্ষে ন্যারেটিভ তৈরি করবে, প্রেসের মতো করবে, অন্য দলের মতো করবে, মানুষ যেটা বেছে নেবে। আর কেউ যদি বলে আমি 200% কাজ করে দিয়েছি, তাহলে তার অসুবিধা কোথায়? তাহলে তো গ্রাউন্ডে দেখতেই পারবে কাজ হয়েছে। তাহলে আর সংবাদ মাধ্যম কী করবে? যদি সংবাদ মাধ্যম ভুল করে, সাধারণ দেখো এখনও মিডিয়া গ্রাম আর কি প্রত্যন্ত গ্রামে সব জায়গায় পৌঁছায় না। এটা শহরতলি এই জায়গায় হয়তো আলোড়ন ফেলে। তুমি যদি অভয়ার আন্দোলন দেখো, এটা অনেকটা দেখবে শহর কেন্দ্রিক আন্দোলন ছিল। সেখানে কলকাতায় হতে পারে বা জেলা শহরেও হতে পারে, সেটা কিন্তু গ্রাম বাংলায় সেরকম আলোড়ন ফেলেনি। কারণ সেই গ্রাম বাংলার মানুষ এখনও পর্যন্ত কিন্তু টিভি দেখা, দেখা, সোশ্যাল মিডিয়া দেখা, আন্দোলিত হওয়া তার বাইরেই থেকে গেছে। হ্যাঁ, সেই শাসক তার মতো করে চেষ্টা করবে। আর আমার যেটা মনে হয়
যে এটা আমাদের প্রফেশনাল হ্যাজার্ড, সে আমি ধরো আগের আমলেও করেছি, এই আমলেও করেছি, পরে যারা আসবে, ফলে এটা চলতেই থাকবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।